কত হইল দক্ষিণ সুমানো রফিক ভাই আসন আপনি জানেন 2003 সালে এই 6টা ওয়ার্ডের মানুষে এই রফিক ভাইয়ের নেতৃত্বে গুলাম হোসেনের নেতৃত্বে আব্দুল নূর মাস্টার আব্দুল হামিদের নেতৃত্বে হাবিব হোসেনের নেতৃত্বে এই 6টা ওয়ার্ডের মানুষে একটা ভোটও দিছে না পৌরসভা দিতাম না হইয়া আর হাই যদি হয় মরি দিতাম আমরা মরি যদি দক্ষিণ সুমানো আমরা আসসালামু আলাইকুম খালি 3টা ওয়ার্ডও দাবি হইলে আমরা মানতাম না কারণ জলালপুর হোক খুশাই হোক বরিহান্দি হোক ফেত্রি হোক লালাবাজার হোক উল্লারগাঁও হোক এই সব মানুষ এই পুরান ব্রিজ যাতায়াত করা স্কুল কলেজ মাদ্রাসা আমরা এই ব্রিজ বন্ধ করা বাদে কিতো হয়েছে ক্ষতি 300 টাকার ঠেলাগাড়ি বা দিয়া নাই দোকানও এখন 700 টাকা দেওয়া নাই অন্তত পক্ষে আমরা রিক্সা মোটরসাইকেল সাইকেল ঠেলাগাড়ি স্কুল কলেজও ছাত্রছাত্রী এইগুলা এইবার অধিকারটা দেওয়া এবং আগেও তো আপনার লোকের বহুত খাসি আপনার অস্তে আমার শ্রম আছে অর্থ আছে ওই হিসাবে দাবি করলাম যে আজকে আমরা এখানে আপনার মাধ্যমে একটা বালা আশ্বাস পাইব রিক্সা আর বাইসাইকেলটা খুলিয়া দিলে বড় গাড়িও দরকার নাই এই দাবি আর আমি যে আমাদের অভিভাবক মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি একটা ব্রিজ যখন বন্ধ করা হয় তখন চিন্তা করা হয় পাশে দিয়ে একটা ব্রিজের দরকার আমি অনুরোধ করবো এই সভা থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে আপনি যে আদেশ দিয়েছেন মাননীয় মেয়র মহোদয়কে এই আদেশের আগে আপনার চিন্তা করা উচিত ছিল পাশে দিয়ে একটা ব্রিজ করা যায় কিনা আমরা যারা যারা যে রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত আছে যদি তারা লগে লইয়া গিয়াও যদি আমরা এই কিং ব্রিজটা খোলা লাগে আমরা এইতে রাজি আছি আমরা এই জায়গার মাঝে এমন কোনো বক্তব্য হইতাম না আমরা মেয়র মহোদয় আমরা কম্পিটিটর না আমরা জনপ্রতিনিধি আমরা সমস্যা হইলে আমরা মেয়রে কইতাম আমি মেয়র মহোদয় গেছে আমার দক্ষিণ সুরমাবাসী আমার 25 নম্বর ওয়ার্ডবাসী সহ পুরা দক্ষিণ সুরমার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাইলাম যদি যে কোনো মন্ত্রণালয় কাগজের বলেও যে কোনোভাবে হোক যদি বন্ধ করা হইয়া থাকে আপনার সহযোগিতায় আমরা দক্ষিণ সুরমাবাসী নিয়ে আপনি আমরা ব্রিজটা ওপেন করিয়া দিতা আমরা যাতায়াতের সুবিধা করে দিতাম আমরা ব্যবসা পাতি জেলা বন্ধ না হয় সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সড়ক জনপথের যে সাইনবোর্ডটা এখানে দুদিন আগে টাঙ্গানো হয়েছে সেটা অবশ্যই রহস্যজনক সেটা কেন প্রথম থেকে টাঙ্গানো হলো না আর যেহেতু 1 তারিখ বন্ধ হয়েছে আজ 19 তারিখ রাত্রে চলছে আমরা উন্নয়নের কোনো কাজের কোনো কিছু দেখতে পাচ্ছি না তাই মেয়র মহোদয়ের কাছে সেটি সঠিক তথ্য আমরা জানতে চাই আমরা উন্নয়নের পক্ষে উনিও উন্নয়নের পক্ষে উনি যেখানেই যান সে জায়গায় উন্নয়নের জন্য কাজ করে যান দিন রাত পরিশ্রম করেন আমরা উনাকে অনুরোধ করব এনে উনি সঠিকভাবে বলে যান আজকে এই মঞ্চে থেকে কবে থেকে কাজ শুরু হবে এবং কবে সেটার কাজ শেষ হবে টার্মিনালে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে আমাদের অর্থ এলাকা ছেলেমেয়েরা যারা স্কুলে লেখাপড়া করে কলেজে লেখাপড়া করে এরা রিক্সায় এই ব্রিজ দিয়ে যাতায়াত করে এই ব্রিজ দিয়েই আসে আমাদের অর্থ এলাকার ব্যবসায়ী ভাই যারা আছেন কালীঘাট থেকে মাল আনেন ওরা ওই ব্রিজ দিয়েই এই দিকে নিয়ে আসে আমরা এটি উন্মুক্ত করতে চাই আমাদের পথচারী রিক্সা চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য তখনই একটি সাইনবোর্ড মারা হলো এটি অত্যন্ত দুরভিসন্ধি বলে আমার মনে হয় মাননীয় মেয়র মহোদয় আপনি আমাদের প্রত্যেকেই সম্মানের প্রত্যেককে আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে আমি মনে করি আপনি সকালবেলা যখন এখানে আসবেন স্কুল পড়ুয়া যেসব ছেলেমেয়েরা এই ব্রিজ পার হয় স্কুলের বই খাতা যখন তারা পিঠের মধ্যে দেখে নেয় তারা যখন হেঁটে পার হয় তখন তাদের কোন কি অবস্থা তখন যদি আপনি দেখতে পারতেন তাহলে আপনি এই দুর্নীতি বন্ধ করতে পারতেন না মাননীয় মেয়র মহোদয় অনেক বৃদ্ধ লোক অনেক অসহায় লোক অনেক প্রতিবন্ধী লোক এই রাস্তা দিয়ে পার হয় আপনি তাদের দুঃখ দেখলে আপনি অবশ্যই বন্ধ করতেন না আশা রাখছি এই মাইক্রোফোন থেকে আপনার কাছ থেকে আমরা এমন একটি সমাধান পাবো
আজকে আমরা বাসায় গিয়ে আপনার প্রতি আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে এবং আমরা এই ব্রিজটাকে সংরক্ষণ করার জন্য আপনার সাথে সাথে আমরাও কাজে লিপ্ত হয়ে যাব ইনশাআল্লাহ। এবার আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের মাননীয় মেয়র সাহেবকে, জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে। দক্ষিণ সুরমা এলাকার আমার অনেক পিতৃতুল্য মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আজকের সভামঞ্চে উপস্থিত অত্র এলাকার পঞ্চায়েতের মুরব্বী, মসজিদের মতোল্লি জনাব মিসবাহ ভাই সহ এখানে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের বড় ভাই অ্যাডভোকেট রফিক এবং এখানে সম্মানিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত, বড়েগান্ডি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বিভিন্ন মার্কেট এবং বিভিন্ন এখানে যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম, আদাব। আমি আসলে আজকে দীর্ঘদিন পরে এখানে একটা বিশাল জনসমাল, এইখানে আমরা অত্যন্ত নিজেদের মতো মনে করে আমরা আমাদের এলাকার সমস্যাগুলো নিয়ে আমরা একে অপরের সঙ্গে মত বিনিময় করতেছি। আমরা যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমাদের কাজ হলো জনগণকে সহযোগিতা করা, সব বিষয়ে মানুষকে কষ্ট না দিয়ে তাতে কিভাবে সহজ করে মানুষকে আরো বেশি সহযোগিতা করা যায়, আমরা সেই লক্ষ্যেই কাজ করে থাকি। আমাদের দ্বারা কখনো জনগণ যে বঞ্চিত হবে বা তার রাইট থেকে ডিপ্রাইভ হবে এটা আশা করা ভুল। যদি সত্যিকারের জনগণের সেবক হয়ে থাকে, তাকে জনগণের কথাই তাকে মাথায় তুলে নিতে হবে এবং সেই কাজটাই তার করা উচিত বলে মনে করি। আপনারা, আমি প্রথমেই দক্ষিণ সুরমাবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার নির্বাচনে সর্বাধিক ভোট এই অঞ্চল থেকে আমাকে দিয়ে নির্বাচিত করেছে এবং আমিও আমার নির্বাচনী ইশতেহারে দক্ষিণ সুরমার এই 3টি ওয়ার্ড তথা দক্ষিণ সুরমার উন্নয়নে আমার বিশেষ অগ্রাধিকার থাকবে বলে আমি নির্বাচনের আগেই অঙ্গীকার করেছিলাম এবং প্রতিনিয়তই এখানকার সম্মানিত কাউন্সিলর যারা আছেন তাদের সঙ্গে সম্মিলিত মতামতের ভিত্তিতে আমরা এই অঞ্চলে আমরা কাজ শুরু করেছি। আজকের এই দক্ষিণ সুরমা আগামীতে এই দক্ষিণ সুরমা উত্তর সুরমাকেও ডিফিট দিবে বলে আমার বিশ্বাস, কারণ এখানে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল হচ্ছে। এখন আপনাদের কষ্ট হচ্ছে ঠিকই, যখন এই কেন্দ্রীয় বাস টার্মিনালটা অত্যাধুনিক পর্যায়ে এখানে হয়ে যাবে, যখন আমাদের ট্রাক টার্মিনাল হয়ে গেছে, এখানে আমাদের রাস্তাগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন এই দক্ষিণ সুরমার চেহারা অনেক পরিবর্তন ঘটবে। শুধু তাই নয়, দক্ষিণ সুরমার দীর্ঘদিনের অবস্থা ছিল জলাবদ্ধতা। সেই জলাবদ্ধতা নিরসনে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, ইনশাআল্লাহ এটা ধারাবাহিকভাবে এটা শেষ হবে এবং দক্ষিণ সুরমা আর আগামীতে সিটির বাইরে থাকবে না। আমার ভাই হবিব ভাইও আর কিছুদিনের মধ্যেই আবার নগরের মধ্যেই ইনশাআল্লাহ নগরবাসীর ভোটার হবেন। ওই দিন বেশি দিন দূরে নয়, আগামী কয়েক মাসের মধ্যেই দক্ষিণ সুরমার বেশ বড় অংশই সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে। তা আজকে আমি প্রথমে আপনাদের কাছে একটা জিনিস, আমার মানুষ মাত্রই ভুল থাকতেই পারে, সবকিছু সঠিকভাবে সিদ্ধান্ত সবসময় নেওয়া হয় না।
তবে একটা জিনিস মনের মধ্যে ভয় থাকে, যদি কোথাও থেকে কোনো আগে কোনো ইনফরমেশন থাকে আর পরবর্তী যদি কোনো আল্লাহ না হোক কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু দায়িত্ব নিতে হয় ওই সংশ্লিষ্ট কর্মকর্তার। সিলেট সিটির নদীর উভয় তীর সংরক্ষণের ব্যাপারে নদী কমিশনের সিদ্ধান্ত, আমি আজকে একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। অনেকের মনে ধারণা যেখানেই ভাঙা হয়ে যাচ্ছে সেখানেই মনে হয় আরিফুল আকাশি ভেঙে দিচ্ছে। ঘটনাটা ঠিক সেইভাবে না। নদীর বিষয়টা সম্পূর্ণ নদী কমিশনের, মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী ডিসিকে যেভাবে করছে আমাকেও সেইভাবে ম্যান্ডেটরি করে দিয়েছে। আমার অফিসের সহযোগিতা, আমার অফিসের টেকনোলজি, আমার অফিসের মেশিনারি, এটা ডিরেকশন বাই দি সুপ্রিম কোর্ট। আমি কোর্টের আদেশের বিরুদ্ধে তো আমার লড়ার কোনো সুযোগ নেই। তাই সেই ক্ষেত্রে এটাও ঠিক, নদীকে উন্মুক্ত রাখতে হলে নদীর উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে এবং নদীর উভয় তীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে এবং এটা জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে। দক্ষিণ সুরমার এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এর আশপাশের যে পরিবেশ সেটাও আমাদেরকে বাতায় আছে, সেটাও পরিবর্তন করতে হবে। এখানকার পরিবেশ মানুষ যাতে উত্তর সুরমার মতো দক্ষিণ সুরমার এদিকেও মানুষ স্বাচ্ছন্দ্যভাবে আমাদের ছেলেমেয়েরা যেন ঘোরাফেরা করতে পারে। এখানে সমস্ত পরিবেশ, এখানে মাদক থেকে শুরু করে যত ধরনের অন্যান্য সবকিছু রেকর্ডে আছে, এগুলা এখানে চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। কোনো তীর খেলা, ওই আবিজাবি এইসব করতে দেওয়া হবে না। এখান থেকে আমাদের যে কলোনিগুলো আছে এটাকেও আমরা অন্যত্র আমরা নিয়ে যাব, যাতে এই এলাকার পরিবেশটা সুন্দর হয়, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হয়। দক্ষিণ সুরমা থাকবে না। আমরা এখানে সেন্ট্রাল বাস টার্মিনাল সহ আমাদের এই যে কাঁচাবাজার সবকিছু আমাদের এদিকে আরো বড় বড় ডিপার্টমেন্ট এবং স্টেডিয়াম, পার্ক সবই এদিকে এক্সটেনশনের দিকে যাবে। এইখান থেকে যে 4 লেনের রাস্তা, এটাও এই সামনের ঘর তোর এগুলা সামনে রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানের পরিবেশ অন্য নমুনার হবে। আমি যখন আমাকে সড়ক ও জনপথ বিভাগ থেকে শুরু করে এখানে কয়দিন ধরে আপনার নদীর একটা সার্ভে চলছে, কারণ আমাদের উইন্টার সিজনে পানি থাকলেও ড্রাই সিজনে পানি কমে যাচ্ছে। এই পানি কমে যাওয়া এবং আর্থিক যেখানে হবে, নদীর পাশে যদি কোনোদিন আল্লাহ না করুক ভূমিকম্প হয় আর কোথাও কোনো যদি ফাটল থাকে, তাহলে এটা সুনামি পর্যন্ত হয়ে যায় বলে আমাদেরকে ঢাকায় নিয়ে সেই ফায়ার সার্ভিস জোনে আমাদেরকে দেখানো হয়েছে। ভয়ঙ্কর চিত্র দেখলে গায়ের রুম খাড়া হয়ে যায়। আল্লাহ না করুক আমাদেরকে যেন সেই ধরনের গজবের দিকে আল্লাহ না করেন। এবং সেই ক্ষেত্রে আমাদের এই নদীটাকে প্রোটেকশন দিতে হবে। এবং একই সাথে আমার কাছে যখন রোডস অ্যান্ড হাইওয়ে, পুলিশ ডিপার্টমেন্ট, অন্যান্য অনেক কয়েক ডিপার্টমেন্ট এসে বললেন যে এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ অতিমাত্রায়, আপনারা লোকজন হেঁটে গেলেও ব্রিজটা কাঁপে, যদি কোনো যানবাহন ছাড়াও হেঁটে যায় তাও ব্রিজটা কাঁপে। ব্রিজের 3টা স্ল্যাব মধ্যখানে, ওই যে আগে তারা যেটা রিপোর্ট দিয়েছে, 71-এর স্বাধীনতা যুদ্ধের পর ডিনামাইট দিয়ে এই ব্রিজকে উড়িয়ে দেওয়া হয়েছিল। সেই থেকে পরবর্তী যেটা রিনোভেশন করা হয়েছিল, তারপরেও কিন্তু সেম জায়গায় আসল স্ট্রাকচার থেকে দূরে সরে গেছে, যার জন্য এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়েছে। আমরা যেখানে রাস্তা ভেঙে বড় করতেছি, যেখানে আমরা ছোট রাস্তাতে বড় করতেছি, যেখানে আমরা বাইপাস সড়ক করতেছি, সেখানে আরেকটি রাস্তা বন্ধ করে দেওয়া আমার কাজ নয়।
আমাদের কাজ হলো ডিভাইড অ্যান্ড রুল, বিভিন্নভাবে বিভাজন করে রাস্তাঘাট আরো সম্প্রসারণ করে আরো যাতে মানুষ সহজভাবে যাতায়াত করতে পারে সেই সুযোগ করে দেওয়া। আমি এই ঝুঁকিপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে আমার যেহেতু মেট্রো, আপনারা অনেকেই বলে থাকেন এটা রেলওয়ে ব্রিজ, কেউ বলছেন এটা সড়কজন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদিও আইন সেভাবে হয় না, কিন্তু এখন আইনগুলো শক্তভাবেই দেখানো হচ্ছে। মেট্রো সিটি ঘোষণা হওয়ার পরপরই যে কোনো ডিপার্টমেন্ট হোক, যে কোনো সংস্থাই হোক, এখানের কোনো কর্মকর্তাও যদি তার নর্মাল কোর্সে ছুটি নিয়ে তার অফিসিয়াল কাজে বাইরে যেতে হয়, মেয়রকে অবহিত করতে হয়। এটা হইল রুলস, যে কোনো কর্মকর্তা, যে কোনো বিভাগ। ঠিক তেমনি যে কোনো বিষয়ে সিটি মেয়রকে, তার অফিসকে ইনফরমেশন দেওয়াটা হলো সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্ব। সেইভাবে তারা আমার সঙ্গে আলোচনায় আমি, তবে এটা ঠিক আমার যেটা করা উচিত ছিল যে এটা আমি হয়তো যে যখন বলছে ঝুঁকিপূর্ণ, বাবারে কোন সময় কোন ঘটনা হয় সেটা বলবো, আমরা তো বলছিলাম, সেই দর থেকে আমি গিয়ে হয়তো আমি এটা তড়িৎ গতিতে, কিন্তু এটা যদি আপনাদেরকে আগে এইভাবে এখানে নিয়ে বসে মিটিং করে এটা বন্ধ করেন, তাহলে আজকে আর এই অবস্থাটা হতো না। এর জন্য আমি নিজেই মনে করি এটার জন্য দায়ী আমি নিজেই। কারণ আমি সবসময় বিশ্বাস করি বাস্তব সত্য কথাটা পরিষ্কার করে বললে মানুষের মধ্যে আর খটকা থাকে না। আমি কিন্তু সেদিন যখন দক্ষিণ সীমাবাসী এখানে এটা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন মিডিয়া আমার কাউন্সিলর বলেছেন, আমি কিন্তু ঢাকায় গিয়ে বসি নাই। ঢাকায় গিয়ে আমাদের অত্র এলাকার সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি বিষয়টি অবহিত করি এবং সড়ক ও জনপদ বিভাগ সহ অন্যান্য ডিপার্টমেন্টের সমস্ত রিপোর্ট তার কাছে প্রতিবেদন দেই এবং আমার আগে তারাও কিন্তু ওনার কাছে পাঠিয়ে দিয়েছে। সেটা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে আবার আমি বললাম যে আপনি যদি একটু তাড়াতাড়ি করে এটার সমাধান না হয় তাহলে মানুষের জন্য কষ্ট হচ্ছে, আপনি একটু দয়া করে রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটিকে আপনি একটা সিদ্ধান্ত দেন। তিনি আমি কয় তারিখ গেলাম আগে, আমি আপনাদের এই মিটিং এর পরেই আমি ওনার কাছে অবহিত করছি। তারপরে উনি এই লেটারটা দিয়েছেন চিফ ইঞ্জিনিয়ার সড়ক ও জনপদ বিভাগকে। তিনিও বলেছেন সিলেটের ঐতিহ্যবাহী কিনবৃষ্টি রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে এবং অতি দ্রুততম সময়ের মধ্যে এটা কি করা, সংস্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আমরা যথারীতি এই চিঠিটা মন্ত্রণালয়ে পৌঁছেছে, আমরাও কথা বলছি। আশা করি এটার পিছনে আপনাদের চাইতেও আমারও অনেক, এবং আমার কাউন্সিলররাও আমাকে বলেছেন আমারও অনেক। আমরা স্বপ্ন দেখতেছি এই কিনব্রিজের পাশে, আমার ভাই যে আজম সাহেব বললেন, আমরা স্বপ্ন দেখতেছি এই ব্রিজটা হয়তো আমরা ঐতিহ্যবাহী আমাদের সিলেটের প্রাণের ব্রিজ, আমাদের পুরনো ঐতিহ্যের একটি ব্রিজ, এটাকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করতে দেওয়া হবে না। এটাকে আমরা ঐতিহ্য ধরে রেখে এটাকে কিভাবে সংস্কার করে এটাকে রিউজ করা যায় সেটার ব্যবস্থা নেওয়া। পাশাপাশি আমরাও প্রস্তাব দিয়েছি আমি যে এইখানে যেহেতু বাস টার্মিনাল, এখানে যেহেতু সেন্ট্রাল রেলওয়ে, এখানে দিয়ে যখন আমাদের সিলেটে এক্সিট নিয়ে আমরা বেরিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অন্তত নতুনত্ব একটা আছে। আর কত ব্রিজ দেখবো, আমাদেরকে আন্ডার টানেল তৈরি করার প্রস্তাব দিয়েছি এবং এই আন্ডার দ্য সুরমা নদীর এই টানেল দিয়ে আমরা যাতে দক্ষিণ সীমাবাসী এখান থেকে ওইখানে যাওয়া যায়, এইখানেও কিন্তু ফিজিবিলিটি স্টাডির অর্ডার হয়েছে। আজকে আপনাদের আগামী আমি বলা উচিত ছিল না, এখন আজকে বলতে বললাম। আমার মনে হয় কোনো এক সময় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে আসার পরে আবার আমরা যৌথভাবে এইটার একটা বিশাল স্কিম নেওয়া হচ্ছে, যাতে এখান থেকে আমরা একটা বড় মার্কেট করতে যাচ্ছি লালদিঘি।
এখানে আমরা বড় একটা টানেলের সিদ্ধান্তের দিকে প্রায় এগিয়ে গিয়েছি। আশা করি এইখান থেকে এই ব্রিজ তো থাকবেই, এটা তো কোনোদিন যতদিন আমাদের পৃথিবী থাকবে আমরা আশা করব ততদিন আমাদের এই পুরনো ব্রিজটা এটা আমাদের ঐতিহ্যের প্রতীক। আমি আপনাদের সকল দাবি দেওয়া শুনলাম, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গেও আমি আরো শেয়ার করব, আলোচনা করব, যাতে করে খুব অল্প কাজের যদি তারা তড়িৎ গতিতে কত নিয়মিত কাজটা শুরু করবেন সেই বিষয়ে আমি চাপ সৃষ্টি করব, এবং যাতে করে বাচ্চারা এবং এই এলাকার শিশু যাদের রিক্সা বলছেন আপনারা, অন্তত এই খেলার রিক্সা এইগুলো হালকা যান, যাতে এদিকে ওই দিকে আমি চিন্তা করি, যাতে হয়তো যানবাহন ওই যে কি বলে এইগুলা না মোটরসাইকেল একটা দিলে আমাদের ইঞ্জিন ছাড়া আমাদের এই যে হালকা যান যেটা আছে এই জিনিসটাতে এইগুলাও যদি চলে তাও তো মোটামুটি আমাদের একটা সুন্দর। আমি সেই দিকে চেষ্টা, তবে আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা কিছুদিন কষ্ট করতে হবে, মাস দুই একটা কষ্ট করেন, কারণ একটা জিনিস প্রসেস শুরু হইলেই কিন্তু আমার হয়তো গালা ঠাড়া দিয়ে আমি হয়তো লাইটটা লাগাইতে পারবো, কিন্তু এটা যেহেতু টেকনিক্যাল বিষয়, তারা এক্সপার্ট নিয়ে এসে নিজের নিচে যে কাজ করতে হবে। আমি আপনাদের কাছ থেকে মাস দুয়েক সময় নিচ্ছি, কিন্তু এর ভিত্তিতে মাননীয় মন্ত্রী আসলে, বিদেশ থেকে আসলে পরে আমি সড়ক জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করে হালকা যান যাতে এর ভিত্তিতে চলাচলের ব্যবস্থা কিভাবে করা যায় সেই নিয়ে আমি কাজ করব। আমি আশা করি এতদিন কষ্ট করছেন আপনারা, সামনে বার্ষিক পরীক্ষা আছে, এর আগে যাতে আমাদের মেয়ে ছেলেরা স্কুলে যেতে পারে তার ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করব। ফেরি লাগতো না, আমরা ফেরি লাগতো এমনি নদীও খাই আর কদিন করে আসছে। এনে ফেরি বিষয় না, আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব 7-10 দিন উনিও ফিরে আসুক। আমি তো একা অথরিটি না, যেহেতু সরকারের আরো কয়েকটা মন্ত্রণালয় আছে, কাজে 10-15 দিনে 20 দিনে আপনাদের এমন কিছু হবে না ইনশাআল্লাহ। আর এই এলাকা তো আমার মতলি সামনে পাইছি, রাস্তার উপর ফুটপাতের উপর এইসব জিনিস আপনারা একটু সমাখ্যা, মানুষ চলাচলের অধিকার আছে, মানুষকে চলাফেরার অধিকার দিতে হবে, স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে হবে। এই জিনিসটা আপনাদের সকলের সাহায্য। আমি এমনি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা প্রত্যেকে আপনাদের মূল্যবান সম্পদ ছেড়ে দিয়ে আমার এই নগরী, শুধু সারা এই সিলেট মহানগরীতে সিলেটের জনগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সকল সম্মানিত সদস্য সবাই সাক্ষী যে এটা বাংলাদেশের কোথাও এই বিরল দৃষ্টান্ত নাই। হয়তো আমার ভাই কি তার নাম কামরান, তারে আমি একটু ছোট ভাই হিসাবে আমি বলছি, কিন্তু আসলে সেও মনে করছে মনে হয় টাইম এটা বন্ধ করে দিয়েছেন। আর আমারও তো নাই হটকারী, আমার ভাই তাই না কইলা হটকারী, এক একজনে এক এক শব্দ ব্যবহার করলা, হটকারী। আরে অটোকারী আমি যেটা বালা মনে করছি, আমি কিন্তু অত ফেস অতটা ঘুরে বিষয়া যেটা মনে করছে এটা কইছি। আমার মনে হয় আপনারা কে বলছেন, আমি তো নিজেও কইছি, আরো জিজ্ঞাসা আইস থাকি 2 সপ্তাহ আগে কইছি, এই দক্ষিণ সুমাবাদী জায়গা দেখ, আমি অন্য বাড়ি বানাইতাম কইছি না, যেখান তো কইলা না আইয়া ফেসর মাত্রা অটো গাড়ি সিদ্ধান্ত। তা কাজে আপনারা আপনাদের সন্তান মনে করবেন। একটা কথা হইলো, আমার কাছে এখানে আওয়ামী লীগ বিএনপি এইটা সেটা আমি না, আমার কাছে আমি যতদিন মেয়র আছি অতদিন আমি সবাই, এবং আমাদের বিরক্ত করা হকলার দায়িত্ব, আমাদের সহযোগিতা করাও আপনার দায়িত্ব। ভুল মানুষের হইতে পারে, আমরা সবাই মিলে এই শহরের সুন্দর করব। এই নগরবাসী আমরাই আমাদের নগরের সুবিধা অসুবিধা আমরা কেউ কারোর প্রতি বৈরী মনোভাব নাই। আমরা এই যে আজকে এখানে ইউনিট রয়েছি, এটাও কিন্তু সরকারের খানো যাইব, তাতে মনে করবো কাজের গতিটা হয়তো 2 দিন পরে করতে আসছিল, আমিও গিয়া চাপ দিব বেটা আগুয়া আর নইলে তোরে শুদ্ধা লইব। তো এর লাগে ইনশাআল্লাহ কাম।